নমস্কার। আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশে যে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে যে মক পার্লামেন্টের আয়োজন সুকান্ত একাডেমিতে যে রাখা হয়েছে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। এখানে উপস্থিত আছেন BJYM ত্রিপুরা প্রদেশের সম্মানিত সভাপতি শ্রী সুশান্ত দেব মহোদয়, এবং উনি বিস্তারিত আমাদের সামনে ওনার স্বাগত ভাষণে অনেক কিছু উনি রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন BJYM এর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট এবং MLA জেনারেল সেক্রেটারি শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়, এবং ভারতীয় যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের যিনি ভাইস প্রেসিডেন্ট তথা আজকের এই আয়োজনের যিনি ব্যবস্থা করেছেন শ্রী বিকি প্রসাদ মহোদয়, এবং এখানে যাকে আজকে স্পিকার করে এখানে রাখা হয়েছে, যাকে সম্মান দেওয়া হয়েছে, আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত স্টেট ভাইস প্রেসিডেন্ট শ্রী তাপস ভট্টাচার্য মহোদয়। আমার সামনে এখানে স্টেট লেভেলের বরিষ্ঠ যে নেতা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, এবং বিশেষ করে যারা যুব মোর্চার ভাই ও বোনেরা, যাদের কারণে আজকের এই মক পার্লামেন্ট ভারতের জরুরি অবস্থার আলোচনা যে বিষয় এখানে রাখা হয়েছে এই কারণে, এবং সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি যে এই ধরনের একটা আয়োজন আজকে একটা সুন্দর একটা আয়োজন এখানে রাখা হয়েছে। আমার যুব মোর্চার সভাপতি এখানে আলোচনা রেখেছেন যে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কথাটা বলেছেন যে আমরা যুবক সম্প্রদায় এমন সব ব্যক্তিদের আমাদের ভারতীয় জনতা পার্টিতে নিয়ে আসা উচিত যাদের ফ্যামিলিতে কেউ কোনোদিন কোনো পার্টি করেনি। আমাদের এখানে আমরাও দেখতাম, ধরে নিতাম এদের জন্যই বুঝি রাজনীতি, কিন্তু উনি বলেছেন যে যাদের ফ্যামিলির মধ্যে কেউ রাজনীতি করেনি ওইসব ফ্যামিলির ছেলে মেয়েদের ওনাদেরকে নিয়ে আসা উচিত। আমি এখানে যাদের চেহারা আমি দেখছি, অনেককে চিনি, অনেকে এখনো অপরিচিত, আমি নিশ্চিত যে ওদের ফ্যামিলির মধ্যে কেউ রাজনীতিতে আসেনি। যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, এতে করে যারা মেরিট আছে, যাদের মধ্যে এই দেশ এবং রাজ্যের জন্য কিছু দিতে পারবে, এবং রাজনৈতিক যে একটা অবস্থা বা পরিবেশ বা পরিমণ্ডল তৎকালীন সময়ে 35 বছর এবং কংগ্রেসের 5 বছর মাঝখানে জোটামত বা তার আগেও এমন একটা অস্থির একটা পরিবেশ অনেক ফ্যামিলির থেকে রাজনীতিতে আসার জন্য কোনো অবস্থায় সেটা মান্যতা দেয়নি। এখনো সেটা আছে, কিন্তু আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে যখন প্রতিষ্ঠিত হলো এবং মাননীয় প্রধানমন্ত্রীজি, ঠিক আছে উনি 13 বছর রাজত্ব করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে গুজরাটে, কিন্তু তার প্রভাব কিন্তু সারা ভারতবর্ষে সেইভাবে কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু 2014-তে যখন উনি আসলেন আমরা বুঝতে পেরেছি যে কিভাবে দেশ চালাতে হয়, এবং উনাকে অনুসরণ করে ভারতীয় জনতা পার্টির যে সরকার এখন পর্যন্ত প্রায় 28টি পূর্ণ রাজ্যের মধ্যে 20টা জায়গার মধ্যে আমাদের সরকার চলছে। উনাকে অনুসরণ করে উনি যেভাবে আমাদেরকে পরিচালনা করছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তা ভাবনা এবং পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তা ভাবনা, সেটাকে সামনে রেখে
আমরাও কিন্তু এখন চলার চেষ্টা করছি। এতে করে এই যে আমাদের যে বর্গের কথা আমি বললাম, যে যুবতীরা এখন কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য তারা কিন্তু আসছে। এখন আমাদের ইতিহাসের বিষয়েও ওনাদের জানতে হবে। গণতন্ত্রের সবচেয়ে যে বড় বিষয়, সেই বিষয়টা সম্পর্কে আমাদের সম্যক ধারণা অনেকেরই নেই। ন্যাচারালি অনেকে বিভিন্ন পড়াশোনায় ব্যস্ত থাকে, কিন্তু এতদিন বাদে এখনের জেনারেশন ইমার্জেন্সি সম্পর্কে না কিছুটা বুঝতে পেরেছে, না জানতে পেরেছে। কিন্তু কোনো অবস্থায় যে এই ধরনের একটা ইতিহাস, তার সম্পর্কে আমাদের অবশ্যই জানা প্রয়োজন। এবং আমাদের আজকে এখানে যা শুনলাম, প্রায় সারা দেশে প্রায় 100টি, প্রায় 100 জায়গায় এই ধরনের মক পার্লামেন্ট হচ্ছে। এবং আমি আশা করি আগামী দিনে এই ধরনের যারা আজকে এই আয়োজনে যুক্ত হবে, তাদের মধ্যে পার্লামেন্ট সম্পর্কে আইডিয়া হবে। আমাদের মধ্যেও কোনো সময় আমরা যখন পার্লামেন্টে, আমি রাজ্যসভার সদস্য আমি ছিলাম, তো এখানে যে মক পার্লামেন্ট হয়েছে, তাতে করে কিন্তু আমরা যখন সার্জারি করতাম, মক সার্জারি করতে হতো অপারেশনের আগে। তো মক পার্লামেন্ট অর্থ কি? যখন এখান থেকে আমরা এই সম্বন্ধে আমরা ট্রেনিং নেব, একটা আইডিয়া হবে, তাহলে যখন পার্লামেন্টে, যেটা আমাদের প্রেসিডেন্ট বলেছেন যে আগামী দিনের মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রাইম মিনিস্টার, আগামী দিনের স্পিকার, আগামী দিনের রাজ্যসভার সদস্য, পার্লামেন্টের সদস্য, আমাদের বিধানসভার সদস্য এখানেই অবস্থান আছে। কাজেই এখানে যেভাবে সুসজ্জিতভাবে এত সুন্দর একটা মক পার্লামেন্ট, এখানে সংসদীয় রাজনীতির যেভাবে হয়ে থাকে, এখানে যেভাবে রাখা হয়েছে, কিছুটা আইডিয়া কিন্তু হবে। এবং এটা কিন্তু একটা বেস, আমি মনে করি। যেভাবে আমাদের যে 21 মাস ভারতের ইতিহাসে, 25শে জুন 1975 থেকে 21শে মার্চ 1977, একটা কালা দিন এবং কালা সময় বলা যায়। সেই সময়ে কি কি হয়েছিল, আজকে আমরা প্রায়শই দেখি বিরোধী দলে, বিশেষ করে কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, ওরা রাস্তায় বেরিয়ে বেরিয়ে বলে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি জবের থেকে প্রধানমন্ত্রী হয়েছে, গণতন্ত্র কাকে বলে এবং গণতন্ত্র কিভাবে মেনটেন করতে হয়, সংবিধানকে কিভাবে সম্মান দিতে হয়, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। 370 ধারা এবং 35 এর বিষয়ে অনেকে অনেক কথা বলেন, যে কারণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি যে প্রথম যে মন্ত্রিসভা, সেখান থেকে উনি বেরিয়ে আসেন এবং এই 370 এবং 75 ধারার বিরুদ্ধে উনি প্রতিবাদ করেন এবং অখণ্ড ভারতের কথা বলে উনি যে এক দেশের মধ্যে দুটি দেশ কি করে হবে, সংবিধানকে তৎকালীন সময় শুরুতেই কিন্তু সংবিধানকে ওরা ভুল পথে পরিচালিত করেছিল। তার এগেনস্টে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন জম্মুতে, যে পারমিট আমার কেন নিতে হবে, আমার একই দেশ, আমার পারমিট কেন নিতে হবে, এবং উনাকে যখন উনি ভেতরে ঢোকার চেষ্টা করেছেন জম্মুতে, উনাকে অ্যারেস্ট করা হয়। কিন্তু এটা বুঝতে হবে, অ্যারেস্ট করার আগে তবেই তো উনাকে ইচ্ছে করলে আমাদের দেশের মধ্যেই ডিপোর্ট করতে পারতো। মানে ভারতের, উনি তো মানছেন না, সবটাই আমাদের ভারত। ওখানে উনাকে নিয়ে যেভাবে আমরা সবাই জানি যে কিভাবে উনি দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন। তো সংবিধান, যে কারণে উনার যে মৃত্যুর পরেই কিন্তু পারমিট প্রথা উইথড্র হয়, তো সেই সংবিধানকে উনি চিনিয়ে দিয়েছিলেন। উনার কারণে 370 এবং 35-এ মাননীয় প্রধানমন্ত্রীজি এত বছর পরে এই 370 এবং 35A ধারাকে বিলুপ্ত করেন। সংবিধানকে ঠিক রাখার জন্য, সংবিধানকে তার মর্যাদা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আজকে সেই কাজটা করেছেন। কিন্তু আমরা যদি সেই দিনগুলোর কথা আমরা যদি আগে ভাবি, কি অবস্থা ছিল,
জগমোহনলাল সিনহা সংসদীয় যে যে রাজনীতিকে ঠিক রাখার জন্য উনি যখন এলাহাবাদ হাইকোর্টে ঘোষণা দেন যে ইন্দিরা গান্ধীকে 6 বছরের জন্য বহিষ্কার করে, সবাই জানে, এবং এই বহিষ্কারের প্রতিবাদে উনি সুপ্রিম কোর্টে যান, অবৈধ বলে সেখানে ঘোষণা দেয়, এবং ওনার বিরুদ্ধে রাজনারায়ণ দাঁড়িয়েছিলেন, আমরা সবাই জানি। এবং রাজনারায়ণ যখন জিতলেন, জেতার পরে ওই হাইকোর্টের রায়ে যে তুমি অফিসিয়াল যে ইনফ্লুয়েন্স খাটিয়ে তুমি ইলেকশনে জিতেছ, এবং সেই রায় বেরোনোর পর উনি সুপ্রিম কোর্টে যান, এবং সুপ্রিম কোর্টে আমরা জানি বিচারপতি কৃষ্ণ আয়ার কি বললেন, যে প্রধানমন্ত্রী আপনি থাকতে পারবেন, কিন্তু আপনি কোনো রকম ভোট দিতে পারবেন না, এবং 1 পয়সাও আপনি প্রধানমন্ত্রী হিসাবে নিতে পারবেন না। তখন উনি কি করলেন, উনি গিয়ে কিভাবে ইমার্জেন্সি দেওয়া যায়, ইমার্জেন্সি আমরা সবাই জানি বাইরের থেকে যখন আক্রমণ করে তখন ইমার্জেন্সি দেওয়া হয়, বা যদি দেশের ভিতরে আভ্যন্তরে কোনো রেভিলিয়ন থাকে, অস্ত্র নিয়ে আক্রমণ করছে, এই ধরনের যদি ঘটনা ঘটে তখন ইমার্জেন্সি দেওয়া যায়, এক্সটার্নাল এবং ইন্টারনাল। আরেকটা হচ্ছে যখন আমাদের মানে অর্থনৈতিক অবস্থা অবনতি ঘটে, সেই জায়গায় ইমার্জেন্সি দেওয়া হয়, এছাড়া ইমার্জেন্সি দেওয়া যায় না। এবং সংবিধানের কে তোয়াক্কা না করে তখনকার যে রাষ্ট্রপতিজি উনাকে প্রেসার করে এই আজকের তারিখে 1975 সনে এই ইমার্জেন্সি ডিক্লেয়ার করে। আমার পূর্ববর্তী বক্তা রাজীববাবু বলেছেন তখন কি অবস্থা ছিল। আমার মনে আছে তখন আমি মধ্যপ্রদেশ থেকে আমি আসছিলাম ট্রেনে, 3 দিন আমি সেই এলাহাবাদের সেই স্টেশনে আমি 3 দিন আমার আটকে থাকতে হয়েছে। বহু কষ্টে এই ট্রেন ধরে হাওড়াতে আমি পৌঁছলাম। সেই অবস্থাটা আমরা জানি, সেখানে জর্জ ফার্নান্ডেজের আহ্বানে সারা ভারতবর্ষের মধ্যে রেল স্ট্রাইক হয়, ধর্মঘট হয়। এদিকে আমাদের লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে জয়প্রকাশ থেকে আরম্ভ করে সবাইকে যেভাবে আমাদের বিশেষ করে আরএসএস এবং জনসংঘের সমস্ত নেতাদেরকে ধরে ধরে জেলের মধ্যে পুড়িয়ে দেওয়া হচ্ছে বিনা আইনে, মিসা আইন প্রয়োগ করে। আমরা ত্রিপুরাতেও আমরা দেখেছি তৎকালীন সময়ে এখানে কংগ্রেস সরকার ছিল, অশোভনীয় অবস্থা, কখন যে কাকে মানে অ্যারেস্ট করবে আমরা তখন দেখতাম। আমি তখন একটা ড্রামার সাথে আমাকে বলা হয়েছিল আপনি একটা ড্রামা করবেন কিনা, তো আমি সেই ড্রামাতেও আমি ছিলাম। তখনকার যে রবীন্দ্র ভবন ছিল সেখানে সেই ড্রামাটাও পরিবেশিত হয়েছিল। সেই যে বইটা সেটা পর্যন্ত ডিএমএ অফিসে যেতে হবে, সেখানে কোনো জায়গায় কোনো শব্দ যদি থাকে, বুর্জুয়া শব্দ বা ইত্যাদি কোনো শব্দ যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এগেনস্টে যাবে, সেগুলো কেটে সিল ছাপ্পর মারলে তবেই সে ডায়লগ আপনার বলতে পারবে। এরকম একটা অসহনীয় অবস্থায় ব্যবসায়ী মহল থেকে আরম্ভ করে ব্যবসায়ীদের বলা হতো পয়সা না দিলে তোমাদেরকে টাকা দিতে হবে, আদারওয়াইজ তোমাকে অ্যারেস্ট করে দেবো মিসাতে। আর এখানে বহু রাজনৈতিকবিদ যারা আছে অপোজিশনে তাদেরকে অ্যারেস্ট, এবং সদলীয় অনেকে যারা এই যে ইমার্জেন্সির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তাদেরকেও অ্যারেস্ট করে, সাংবাদিক এবং যারা পত্রিকা চালাতেন সম্পাদক তাদেরকেও জেলের মধ্যে পুরে রেখেছিলেন। একটা 21 মাস একটা অসহনীয় অবস্থা সারা ভারতবর্ষের মধ্যে। আমরা এই ঘটনাগুলো আমাদের সবার জানা উচিত যে কি অবস্থা ছিল তখন। সাংবাদিকদের তো আজকে যেভাবে সাংবাদিকরা ঘুরে বেড়ান, যা ইচ্ছে হয়, যা সত্যিকারের বিষয় আমি বলবো না, তারা সংবাদ পরিবেশন করতে পারে, সেগুলো তৎকালীন সময়ে ছিল না। এবং এর বিরুদ্ধে প্রতিবাদ হলো, এবং প্রতিবাদের কারণে আজকে কিন্তু গণতন্ত্র এখানে প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তী সময়ে আমরা সবাই জানি যে জনতা গভর্নমেন্ট এসছে। এই জনতা গভর্নমেন্টে তৎকালীন সময়ে জনসংঘ ছিল, এবং জনসংঘ থেকে পরে আমাদের 1980 সনে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠিত হয়েছে অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বাধীন। এটা একটা দীর্ঘ ইতিহাস আছে, এবং এমন অবস্থা হয়েছিল তৎকালীন সময়ে যে
মানে রাস্তাঘাট বাড়ি ঘর যখন যেখানে যা খুশি সেখানে ভেঙে দেওয়া, রাস্তা বড় করতে হবে, কোনো আইন ছিল না, কোথায় যাবে? এই রকম একটা অবস্থায় আমাদের যে এই ঘটনাগুলো আমার মনে হয় আমাদের জানা উচিত। এবং আজকে যে 21 মাসের যে ইতিহাস আপনারা নিশ্চয়ই এখানে আলোচনা হবে, এখানে ট্রেজারি বেঞ্চও থাকবে, অপোজিশনও থাকবে এবং জুরিরাও দেখবেন কে কিভাবে কথা বলেন। তো এই যে একটা অগণতান্ত্রিক অবস্থা, আমরা আশা করি এই কালো দিন আর ভবিষ্যতে কোনো দিন যেন না আসে। এবং 1975 থেকে 77-এর মধ্যে সংবিধানের পরিবর্তনও করিয়েছে অনেকভাবে, যে কিভাবে এটাকে, যে উনি যে কাজটা করেছেন, অসাংবিধানিক কাজটা যে করেছেন, তাকে মান্যতা দেওয়ার জন্য সংবিধানকেই পরিবর্তন করেছেন, যদিও পরবর্তী সময়ে সেগুলো ঠিক করা হয়েছে। আমি আজকের যে উদ্যোগ, যুব মোর্চার সব ভাই বোনদের আমি সাধুবাদ জানাবো এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। এবং আমাদের সংবিধান, যদি আমরা আগামী দিন আমরা সংবিধানকে সম্মান না করি এবং সংবিধান যাতে আগামী দিন আমাদের কাছে, আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি, আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রীজিকে আমরা দেখি না পার্লামেন্টে, উনি যখন প্রথম প্রবেশ করেন, উনি একমাত্র ব্যক্তি ভারতবর্ষের ইতিহাসে যিনি প্রথমবার মুখ্যমন্ত্রী হন, এমএলএ হয়ে মুখ্যমন্ত্রী হন, এবং প্রথমবার মেম্বার অফ পার্লামেন্ট হন, এবং প্রথমবার উনি প্রধানমন্ত্রী হন। এবং যখন পার্লামেন্টে যান, ষষ্ঠাঙ্গ প্রণাম করে পার্লামেন্টে ঢুকেন। আমরা এইরকম কিন্তু প্রধানমন্ত্রী আমরা কোনোদিন দেখি না। আমাদের অনেক কিছু শেখার আছে আগামী দিনে। এখানে যারা যুবক যুবতীরা আছেন, ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সমস্ত কর্মীদের আমি বলবো, এগুলো দেখে আমাদের ভিতর থেকে আসা উচিত যে কিভাবে দেশ চালাতে হয়, এবং দেশ চালাতে গিয়ে কিভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে দেশ চালাতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। আজকে আমরা জানি যে ভারতবর্ষের মধ্যে 3বার ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে। যখন 1962-তে পাক আমাদের চায়নার সাথে আমাদের যুদ্ধ হয়, তখন 1962 6 বছর পর্যন্ত চলে। তারপর 1971, এর আগেও এই জরুরি অবস্থা চলাকালীন সময়েও সেখানে পাকিস্তানের সাথেও যুদ্ধ একবার হয় এই 6 বছরের মধ্যে। শুধু তাই নয়, 1971-এ যুদ্ধ, যেহেতু পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, আর 1975-এ আবার সেই ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়। আমি আশা করি যে আজকের যে এই মক পার্লামেন্ট এখানে হতে যাচ্ছে, এবং সেটা খুবই ভালো হবে এবং সবাই এর থেকে অনেক কিছু শিখবে। এবং আমি আশা করি যে আমাদের ভারতীয় জনতা পার্টি, যার উপর ভিত্তি করে আমাদের অনেক সুবিধা হয়, কাজ করতেও সুবিধা হয়, এই যুব মোর্চার উপর ভিত্তি করে আমরা কাজ করি। আমাদের কাছে যুব মোর্চা একটা ভেরি স্ট্রং ইউনিট। আমাদের মহিলা মোর্চা আমাদের জন্য একটা স্ট্রং, যত মোর্চা আছে, এবং যেভাবে ওনারা কাজ করছেন সেই কাজগুলো আরও সুদূর প্রসারী হবে এবং সবার এই রাজ্যের জন্য ভালো হবে, আমাদের দেশের জন্য ভালো হবে। এবং আজকের এই প্রোগ্রাম সাকসেস হোক এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।